রাফিন ভাই আমাকে ভালোবাসে এটা জেনেছি সে মারা যাওয়ার কিছুদিন পর। রাফিন ভাইয়ের ডায়েরি পড়ে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে। কিন্তু স্রষ্টার কি অদ্ভুত নিয়তি, মারা যাওয়ার আগে সে আমাকে তার মনের কথাটা বলতেই পারলো না। একটা মেয়ে কখনো আগে নিজের কথা বলেনি, হয়তো লজ্জায়, হয়তো জড়তায়। সব মিলিয়ে আমি একটু চুপচাপ স্বভাবের। তার মৃত্যুর দিন আমি কান্না করিনি সবার সামনে, তবে একজন প্রতিবেশী মারা গেলে যেটুকু মন খারাপ হওয়ার কথা সেটা দেখিয়েছিলাম। কিন্তু নিজের ঘরে এসে কান্না করতে করতে গড়াগড়ি খাই। সুপ্ত ভালোবাসাটা কোনোদিন আমিও জানাতে পারিনি তোমাকে। রাফিন ভাই, শেষবারে কেন বলে গেলে না তুমি আমাকে ভালোবাসো? আমিও যে তোমাকে ভালোবাসি। বলবো বলবো করে আর কোনো দিন বলাই হয়ে ওঠেনি আমি তোমাকে ভালোবাসি। নিয়তি এত অদ্ভুত কেন রাফিন ভাই? আচ্ছা, এমন হলে কি খুব ভালো হতো তোমার মৃত্যুটা একটা স্বপ্ন ছিল, আমার ঘুম ভাঙতেই এই দুঃস্বপ্নের সমাপ্তি হবে, তোমার হাসি মাখা মুখটা আমি দেখতে পারবো, মাথায় হালকা চাপ্পড় মেরে বলবে, রোজা তুই কিন্তু মোটা হয়ে যাচ্ছিস, একটু খাওয়া দাওয়া কম কর। এমন চলতে থাকলে কিন্তু তোর বিয়ে হবে না কোনোদিন। আমি রাইসা আহমেদ রোজা, আর এতক্ষণ ধরে যার কথা বললাম সে হলো আমার ভাইয়ার স্কুল ফ্রেন্ড। তাদের ফ্রেন্ডশিপ এতটাই মজবুত ছিল যে আমার বাবা মা আর রাফিন ভাইয়ার বাবা মা পাশাপাশি বাসা নিতে বাধ্য হয়। কয়েকদিন আগে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ঢাকা গিয়েছিল রাফিন ভাই। আসার সময় লঞ্চ ডুবিতে মারা যায় উনি। তার লাশটাও আমরা খুঁজে পাইনি। বিনা লাশে তার মৃত্যুর শোক পালন করেছি। রাফিন ভাইয়ের মৃত্যুতে আমার ভাইয়া একদম পাগল হয়ে যায়। খাওয়া দাওয়ায় একরকম উঠেই যায় তার। তার মারা যাওয়ার পর সবাই তার শোক প্রকাশ করতে পেরেছিল। আমি হতভাগী, পারিনি কোনোদিন। কারো সাথে ভাগ করে নিতে পারিনি আমার কষ্ট, কাউকে বোঝাতে পারিনি আমার বুকের তীব্র জ্বালা, যেটা প্রতি সেকেন্ডে বেড়ে চলেছিল, ভয় কমেনি। কেউ আমাকে জিজ্ঞেস করেনি রাফিনের মৃত্যুতে তোর কষ্ট কেমন হয়েছে, কেউ না। উনি মারা যাওয়ার কয়েকদিন পর আজকে ওনার ডায়েরিটা হাতে পাই আমি। অবশ্য ডায়েরিটা আমাকে দিয়েছে আমার ভাইয়া। ভালোবাসার মানে আমি বুঝি না, কিন্তু আমি রোজাকে বুঝি। ভালো থাকার মানে আমি বুঝি না, কিন্তু আমি রোজাকে বুঝি। তোর ভিতর কি আছে রোজা, যেটা বারবার আগে আমাকে তোর কাছে টেনে আনে? তুই কি কোনো চুম্বক? কেন আমি তোর থেকে দূরে থাকতে পারি না? তুই আমার বেস্ট ফ্রেন্ডের বোন, না হলে কবেই মনের কথা তোকে জানিয়ে দিতাম। কিন্তু যদি আমি তোমাকে আমার মনের কথা জানাই, তুই যদি আমাকে ভুল বুঝিস, তাহলে হয়তো আমার আর রাব্বির ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। ইউ নো হোয়াট, আমার ভালোবাসার থেকেও রাব্বির গুরুত্ব আমার কাছে বেশি। তোকে ভুলে যেতে পারবো কষ্ট হলেও, কিন্তু আমার বন্ধুটাকে ছাড়া আমি থাকতে পারবো না রে। তাই হয়তো মনের এই টানাপোড়েনের ভেতর কোনো দিন জানাতে পারবো না তোকে যে বুকের ভেতর একটা ঘর বানিয়েছি তোর জন্য, যেখানে শুধু তুই থাকবি। হাজার ঝড় বাদল আসলেও সেই ঘর কোনোদিন ভেঙে যাবে না। আগলে রাখবো তোকে আমার বুকের পাঁজরে। এগুলো তো আমার স্বপ্ন, কিন্তু পরিণতি আল্লাহর হাতে। তিনি যা করবেন তাই হবে। ভালোবাসার কথাগুলো না বলাই থাক। সব ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন নেই। আমার ভালোবাসাটা না হয় ডায়েরিতেই থাকুক। ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ডুকরে কেঁদে উঠলাম। বিধাতার কি অদ্ভুত নিয়তি! আমার ভালোবাসা কোনোদিন পরিপূর্ণ হলো না, তা নয়, বরং শুরুই হলো না। মাথায় ভাইয়ার হাতের স্পর্শ পেলাম। ভাইয়াকে দেখে তাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদলাম। আমার কান্না যেন শেষই হচ্ছে না, কষ্টটা কমছে না আমার। ভাইয়াও কেঁদে ফেললো। পাগলটা ভেবেছে তোকে ভালোবাসার কথা জানালে আমি বন্ধুত্ব ছিন্ন করব। কিন্তু ওর কি এটা জানা নেই যে রাব্বি ওর জন্য নিজের জীবন দিতে পারে? তাহলে কেন নিজের বোনটাকে ওর হাতে দিবে না? তুই ওকে ভালোবাসিস তাই না? ভাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বললাম, ভাইয়া, আমার রাফিনকে এনে দাও ভাইয়া, এনে দাও ওকে। আমি সত্যি বলছি, নিজেকে শেষ করে দেব। শান্ত হ বোন, যে দুনিয়ায় নেই তাকে কি আনা যায়? ও যদি বেঁচে থাকতো, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমি তোর কাছে এনে দিতাম। আমার হাতে যে কিছুই নেই বোন, স্রষ্টার লেখা নিয়তি আমরা মানতে বাধ্য। তুই চল, এখন আমার খুব ক্ষুধা লেগেছে, একসাথে খাবো। চোখ দুটি যখন খুললাম, নিজেকে কোনো একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। মুখে প্রচণ্ড ব্যথা হচ্ছে। লঞ্চ ডুবে যাওয়ার পর আমার আর কিছুই মনে নেই, কিন্তু এখানে আসলাম কিভাবে?
আর মুখে এত ব্যথা কেন করছে? সমস্ত দেহের যন্ত্রণা যেন আমার মুখের উপর এসে পড়েছে। আশেপাশে আয়না জাতীয় কিছু খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। জানালার গ্লাসে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। এটা কে? এটা তো আমি না, মানে রাফিন না। আমি তো রাফিন, এটা কার চেহারা? কি হচ্ছে আমার সাথে এসব? আমি তো রাফিন, তাহলে আমার মুখে অন্যের চেহারা কিভাবে আসলো? প্রতিটা মানুষই অবাক হবে যখন আয়নায় নিজের জায়গায় অন্যের মুখ দেখবে। আমিও হচ্ছি। আল্লাহ, আমার সাথে এসব কি হচ্ছে? আর আমি আছি বা কোথায়? তুমি এখন সিঙ্গাপুর আছো। পিছন ফুরে লোকটাকে চেনার চেষ্টা করলাম। কালো স্যুট প্যান্ট, চোখে একটা চশমা, বয়স আনুমানিক 60 তো হবে হয়তো। ভদ্রলোক টাইপের একজন, কিন্তু একে আমি চিনি না। তাই জিজ্ঞেস করলাম, কে আপনি? আর আমি সিঙ্গাপুরে কিভাবে আসলাম? যতদূর জানতাম, আমি ঢাকা থেকে বাসায় ফেরার পথে লঞ্চ সহ ডুবে যায়। আমরাও তো তোমাকে নদীতেই পাই। কয়েকজন মিলে শখ করে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ কুলে একটা দেহ দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম মারা গেছো, কিন্তু গায়ে হাত দিয়ে বুঝতে পারি তখনও বেঁচে আছো। কিন্তু দুঃখের বিষয়, তোমার মুখটা খুব বাজেভাবে কেটে কুটে গেছিল। তোমার চেহারা চেনার কোনো উপায় ছিল না। খবরের কাগজেও দিয়েছিলাম, কিন্তু কেউ বলেনি যে তুমি তাদের পরিবারের কেউ। কিন্তু আমি এখানে কেন? দেশের বাইরে কেন নিয়ে আসলেন? দেশেও তো ট্রিটমেন্ট করা যেত। তোমার মুখের প্লাস্টিক সার্জারি তো আমাদের দেশে হয়নি, তাই এখানে নিয়ে এসেছি। আমি মনের কষ্টের কারণে মুখের জ্বালার কথা ভুলে গেছি। এ কেমন নিয়তি! আমার বন্ধু, আমার পরিবার, তারা আমাকে চিনবে কিভাবে? লোকটা খপ করে আমার হাত ধরে বললেন, আমার একটা কথা রাখবে তুমি? দেখুন, আমি আপনাকে চিনিও না, আপনার কি কথা সেটাও জানি না। যদি কাউকে খুন করতে বলেন, সেটা আমি কিভাবে রাখবো? আমি তোমার বাবার মতো। তোমার বয়সের একটা ছেলে ছিল আমার। কিন্তু কি হয়েছে? 6 মাস আগে একটা বিজনেস মিটিংয়ের জন্য সিঙ্গাপুর থেকে ইউএস যাওয়ার পথে প্লেন ক্র্যাশ করে আমার ছেলে মাহিন মারা যায়। ওর মাকে জানাতেও পারেনি যে তার ছেলে মারা গেছে। হার্টের পেশেন্ট। হার্ট আর মাত্র 15% ভালো আছে, যে কোনো দিন মারা যেতে পারে। তার মানে এখন আমাকে সিনেমার মতো তার সামনে গিয়ে আপনাদের ছেলে হওয়ার নাটক করতে হবে, তাই তো? ইম্পসিবল। তুমি যত টাকা চাও আমি দেব। 1 কোটি, 2 কোটি, 10 কোটি, যত লাগবে আমি সব দেব। মানুষটা যে কদিন বেঁচে আছে, তুমি একটু আমার ছেলের জায়গাটা নাও। মারা যাওয়ার দিন না হয় চলে যাও, আমি একটুও বাধা দেব না। কিন্তু লোকটি বলল, লোকটি আমার হাত চেপে ধরে বলল, আর কোনো কিন্তু করো না বাবা, ধরে নাও। একজন স্বামী তার মৃত্যুপথের স্ত্রীকে জীবনের শেষ উপহারটা দিতে যাচ্ছে। আল্লাহ হয়তো এটাই চায়, কারণ কি জানো? আমি মাথা নাড়িয়ে না বোঝালাম। লোকটি বলল, তোমার কথা আর আমার ছেলের মাহিনের কথা একদম একরকম। আল্লাহ হয়তো এটাই চায়, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে জীবনের শেষ প্রাপ্তিটা দিতে চায়। মানুষটার ইমোশনাল কথা শুনে আমি আর না করতে পারলাম না, তাই আমি তাকে হ্যাঁ বলে দিলাম। গাড়িতে বসে আছি, তিনি ও আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম ওনার নাম মালেক আহমেদ। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এই জন্য উনি আর ওনার ছেলে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। গত কয়দিন আগে বাংলাদেশে গিয়েছিল বেড়াতে, কিন্তু উপরওয়ালার হয়তো এমন কিছুই চেয়েছিলেন, তাই আজকে আমি দেশ ছেড়ে এখানে। তারপর অনেক কথা হলো। বড় একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেশের লোকের বাইরের দেশে এমন একটা বাড়ি দেখে বেশ ভালো লাগলো। আমাদের দেশেও বাইরের দেশে নিজেদের এমন একটা নাম বানাতে পারবে এদের মাধ্যমে। বাড়ির ভেতর ঢুকে কর্মচারীগুলো বিভিন্ন কাজে ব্যস্ত, মুখগুলো ভার করে আছে সবাই। আমাকে ঢুকতে দেখেই কেমন একটা ভাষায় কথা বলতে লাগলো। ভার করে রাখা মুখগুলো হাসি ফুটে উঠল। ওদের চেহারা দেখে বোঝা গেল আমাকে মাহিন ভেবেছে। মালিক ফিরে আসায় সবাই খুশি। চলো তোমার মায়ের ঘরে। আঙ্কেল, চুপ চুপ, আর আঙ্কেল না, একবারও আঙ্কেল বলো না প্লিজ। তাহলে? আমার ছেলে হয়ে আছো, তাহলে নিশ্চয়ই আমাকে বাবা বলে রাখতে হবে। কয়দিনের জন্যই বলতে হবে প্লিজ। আমি মাথা দুলে সম্মতি জানালাম। চলো তোমার মায়ের ঘরে। ঘরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ মহিলা বেডে শুয়ে আছে। তার
মাথার কাছে 18 থেকে 19 বছর বয়সী একটি মেয়ে আমাকে দেখেই ভাইয়া বলে চিৎকার করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি তুই? আমাদের কথা একটুও মনে পড়েনি তোর? আমি কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর অস্পষ্ট কণ্ঠে মাহিন শব্দটা কানে ভেসে আসলো। বিছানার বয়স্ক মহিলাটা ডাক দিচ্ছে। এক পা দুপা করে ওনার পাশে গিয়ে বসতেই আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, তোকে আর কোথাও যেতে দেব না বাবা। যে কটা দিন বেঁচে আছি তোকে আমি চোখের আড়াল হতে দেব না। তা না হলে কবে দেখা যাবে বিজনেস মিটিং গেছিস আর তোকে শেষ দেখা না দেখেই আমি পরপারে চলে গেছি। আমি ওনার কথার কোনো উত্তর দিতে পারলাম না। নিজের গালের উপর কয়েক ফোঁটা পানি অনুভব করলাম। আমি কাঁদছি, এক অজানা মানুষের জন্য আমি কাঁদছি। চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেউ চিরকাল বেঁচে থাকবে না, আমিও না হয় চলে যাব। তুই একদম কাঁদবি না পাগল ছেলে, একদম কাঁদবি না। অচেনা মানুষটার জন্য আমার এত অনুভূতি কেন আমি নিজেই বুঝতে পারছি না। কিছু ভাঙার শব্দ শুনে দাঁড়িয়ে পড়লাম। দরজার দিকে চোখ গেল। মাহিন বলে চিৎকার দিয়ে 23 থেকে 24 বছরের একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এত অল্প সময়ে এমন কিছু ঘটে যাওয়ায় আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। আমি জানতাম তুমি আসবে মাহিন, তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি। আমার মস্তিষ্ক বলতো তোমার কিছু হয়ে গেছে, তুমি মারা গেছো, কিন্তু মন বলতো তোমার কিছুই হয়নি। তুমি আসবে বলে মন মস্তিষ্কের কথা বিশ্বাস করিনি। কথা বলতে বলতে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। আমিও এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে বুক থেকে সরানোর মতো শক্তি যেন আমার দেহে নেই। একজন মাকে তার শেষ সময়ে সন্তানের অভাব পূরণ করতে এসে যদি কেউ দেখে সেই মানুষের একটা স্ত্রী বা প্রেমিকা আছে, তখন কার কেমন লাগবে আমার জানা নেই, কিন্তু আমি আসলে এই বিষয়টা মেনে নিতে পারছি না। মেয়েটা আমার বুক থেকে মাথা উঁচিয়ে আমার গালটা আলতো করে ধরে বলল, তোমাকে তো সারপ্রাইজ দেবো ভেবে রেখেছিলাম, কিন্তু তা 6টা মাস তুমি ফিরে আসনি দেখে আমি সারপ্রাইজড হয়ে থাকি। না চাইতেও মুখ থেকে বের হয়ে গেল, কি সারপ্রাইজ? তুমি বাবা হবে। ভাবতে পারছো কতটা এক্সাইটেড আমি? তোমার সন্তান আমার গর্ভে। তুমি যেদিন ইউএস গেছিলে তারপর দিন আমি জানতে পারি। মেয়েটা প্রেগনেন্ট হলেই বা কি, আর না হলেই বা কি, আমার দায়িত্ব শেষ হলে আমি চলে যাব। মালেক আহমদের স্ত্রী, অর্থাৎ এখন বলা চলে আমার মা, বলল, মা মিলি, মাহিনকে রুমে নিয়ে যাও, ও হয়তো অনেক ক্লান্ত। আর হ্যাঁ, ওকে কিন্তু শাস্তি দিতে ভুলবে না, অনেক দিন আমাদের থেকে লুকিয়েছিল। মাহিনের স্ত্রী জবাব দিল, সে আর বলতে মা, ওকে আমি আজকে এমন শাস্তি দেব যে জীবনেও আমাদেরকে ছেড়ে যাওয়ার চিন্তা করবে না। উপরওয়ালা যেন আমার মুখে তালা লাগিয়ে দিয়েছে, তা না হলে এই পরিস্থিতিতে আমি কেন কথা বলতে পারছি না। মিলি, অর্থাৎ মাহিনের স্ত্রী, আমার হাতটা ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যায়। খাটের উপর আমাকে ধাক্কা দিয়ে আমার উপর চেপে বসে। দেখুন, আপনি এমন কিছু করবেন না যেটাতে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, আমাদের ভিতর আবার মান সম্মান কি আছে বলো তো? এটা বলে মেয়েটা নিজের মুখটা আমার মুখের কাছে এগিয়ে নিয়ে আসলো। আমাকে এই অবস্থায় কিছু করতেই হবে, না হলে। তাই মাহিন হয়েই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাই একটু জোরালো কণ্ঠে বললাম, স্টপ মিলি, কি শুরু করছো? আমার একটু রেস্ট দরকার। আর তুমি কি না এসব এসব কি বলছো মাহিন? আমি তোমাকে বিরক্ত করছি নাকি? আর এমন রাগ কেন দেখাচ্ছ? আই নিড রেস্ট। এখন আমার এসব ভালো লাগছে না, নামো আমার উপর থেকে। মেয়েটা মন খারাপ করে আমার উপর থেকে নেমে গেল, কিন্তু আমার কিছুই করার নেই। একজনের হয়ে অভিনয় করাটা খুব একটা কঠিন না, কিন্তু তার দায়িত্বগুলো পালন করাটা বেশ কঠিন। মেয়েটা রাগ করলেও আমার কিছু করার নেই। আমি জেনে শুনে তাকে এত বড় ভুল কোনোভাবেই করতে দেব না। আমি ঘর থেকে বের হতে নিলে মিলি আমার হাতটা চেপে ধরে। পিছন ফিরে দেখি চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। আমি জানি না তোমার কি হয়েছে মাহিন, আজকে কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে সহ্য করতে পারছো না, কিন্তু আমি কোনোদিন তোমার অসহ্যের কারণ হইনি। এই মানুষটাকে আমি কিভাবে বলি যে আমি তার মাহিন না? কিভাবে বলি আমি? আমি একটু বাবার সাথে কথা বলে আসি, তারপর তোমাকে বোঝাচ্ছি কেন আমি এমন করছি।
একটা বাহানা দেখিয়ে বের হয়ে এলাম। আমি ওনার কাছে সত্যটা লুকাতে চাইনি, কিন্তু সে এখন গর্ভবতী। ইচ্ছা থাকা সত্ত্বেও সত্যিটা বলতে পারছি না, কারণ এই সময় ব্রেনে চাপ পড়লে হয়তো ওনার গর্ভের সন্তান এবং ওনার ক্ষতি হতে পারে। তারপর মালিক আহমেদের ঘরের সামনে গিয়ে বললাম, বাবা, না, প্রথমে বলেছিলাম আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল। মালিক আহমেদের স্ত্রী আর মেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবাকে আঙ্কেল বলাটা তারা হয়তো আশা করেনি, কিন্তু তারা তো আসল সত্য কিছুই জানে না। কিন্তু একদিন না একদিন তো তারা জানবেই সব সত্য। সেই দিন মালিক আহমেদ কিভাবে সবকিছু সামাল দেবে ভেবেই আমার খারাপ লাগছে। একজন বোন যখন জানবে তার ভাই বেঁচে নেই, একজন স্ত্রী যখন জানবে তার স্বামী বেঁচে নেই, তখন তাদের মনের অবস্থা কি হবে ভাবতেই পারছি না আমি। তাদের অবাক চোখে তাকানো দেখে আমি কথাটা ঘুরিয়ে নিতে বললাম, আসলে 6 মাস বাইরে ছিলাম তো, অনেক দিন বাবা ডাকা দেওয়া হয়নি। সবাইকে আঙ্কেল বা ব্রো এইভাবেই চলছে, তাই বাবাকে আঙ্কেল ডেকে ফেললাম। আমার কথায় সবাই যেন তাদের সন্দেহ থেকে বের হতে পারলো। মালিক আহমেদ বলল, চলো মাইসান, আমরা ছাদে গিয়ে কথা বলি। ছাদে? সব মেনে নিতে পারছি আঙ্কেল, কিন্তু একজন গর্ভবতী মেয়েকে তার স্বামীর জায়গাটা আমি কিভাবে দেব? একজন মানুষ সবার জায়গা নিতে পারে, ভাইয়ের জায়গা নিতে পারে, সন্তানের জায়গাও নিতে পারে, কিন্তু স্বামীর জায়গা কোনোদিন নিতে পারে না। তারপর আমাকে মাফ করে দাও বাবা। আমি যদি সেই সময় তোমাকে বলতাম যে আমার একটা বৌমা আছে, তুমি হয়তো কাজটি করতে রাজি হতে না। তাই আমি বিষয়টা লুকিয়েছিলাম। আপনাকে আমি কিভাবে বোঝাই আমি আপনার ছেলের অভাব সবার ক্ষেত্রে পূরণ করতে পারবো না? তবুও যতটুকু পারো চেষ্টা করো বাবা। হুম, দেখছি। এই বলে নিচে আসতে নিলাম। আঙ্কেল আমাকে থামিয়ে বলল, বাবা তোমার কাছে একটা অনুরোধ। আমার বৌমা তো জানে না তুমি আসলেই আমার মাহিন না, তাই আশা করি বুঝতে পারছো। সব খেয়াল থাকবে আমার, কারণ আমিও কারোর জন্য নিজেকে ঠিক রাখবো। আমার কেন মনে হয় রাফিন ভাই তুমি মরনি, তুমি বেঁচে আছো? কেন মনে হয় আমার কেন মনে হয় রাফিন ভাই তুমি মরনি, তুমি বেঁচে আছো? কেন এসব মনে হয়? বাইরে থেকে ভাইয়া দরজায় ধাক্কাধাক্কি করছে। কি হয়েছে বোন? হঠাৎ চিল্লিয়ে উঠলি কেন? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? দরজাটা খোল। দরজা খুলে ভাইয়াকে দেখে তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। ভাইয়া আমাকে বিছানায় বসিয়ে আমার পাশে বসে বলল, দেখ বোন, যে মানুষটা এই দুনিয়ায় বেঁচেই নেই তার জন্য আর কষ্ট পাবি কত? ছেড়ে দিয়েছিস তুই। এভাবে চলতে থাকলে তোকেও বাঁচাতে পারবো না আমরা। আমি চুপচাপ ভাইয়ার কথা শুনে যাচ্ছি। কি বলবো আমার জানা নেই। বিধাতা কেন তাকে কেড়ে নিল? আজ হোক বা কাল সে বা আমি নিজেদের মনের কথা তো বলতামই, কিন্তু বাবা আর মা ঘরের ভিতরে আসলো। মায়ের হাতে খাবারের প্লেট। আমার ডান পাশে বসলো মা, আর বাবা চেয়ার টেনে আমার সামনে বসলো। মা আমার মুখের সামনে খাবার ধরলো। আমি হা না করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার চুপ থাকা দেখে বাবা শুধু একটা কথাই বললেন, খেয়ে নাও। আমার আমার পিলে চমকাবার জন্য বাবার একটা কথাই যথেষ্ট, তাই ভয়ে ভয়ে হা করে খেতে লাগলাম। মা খাইয়ে দিচ্ছে, আমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে যাচ্ছি, একটু শব্দ করতে পারছি না। পিছনে বাবা যদি আবার বকে দেয়। আমি বাবাকে ছোট থেকেই ভীষণ ভয় পাই। বাবা কোনোদিন আমার সাথে মিষ্টি করে কথা বলেনি। শুধু আমার সাথে বললে ভুল হবে, কারো সাথেই তিনি মিষ্টি করে কথা বলে না। একটু গম্ভীর প্রকৃতির মানুষ আমার বাবা। আমাকে খাওয়ানো শেষ হলে মা আমার মুখ মুছিয়ে প্লেট রাখতে গেল। বাবা আমার বাম পাশে বসে আমার মাথাটা নিয়ে নিজের বুকে নিল। এই প্রথম আমি বাবার খুব কাছে এলাম। কোনো দিন ভয়ে স্বইচ্ছায় আমি বাবার গায়েও হাত দিতে পারিনি। বাবা আমাকে অবাক করে দিয়ে বলল, আর কত মন খারাপ করে থাকবি মা? মানুষটা নিখোঁজ, লঞ্চ ডুবিতে মারা গেছে। বাবা, তোমরা কিভাবে এত শিওর হতে পারছো সে মারা গেছে? তাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। লজ্জার মাথা খেয়ে মুখ দিয়ে কি বের হয়ে গেল নিজেও জানি না। আমি জানি মা তুই ওকে কতটা ভালোবাসিস, এটাও জানি ও তোকে কেমন ভালোবাসে। তাই তো আমরা তোদের অজান্তেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। কিন্তু কে জানতো আল্লাহ তাকে নিজের কাছেই ডাকে নেবে। তোমরা কেন বারবার বলো রাফিন ভাই মারা গেছে, তার মরদেহ দেখছো? কাঁদতে কাঁদতে বাবাকে বললাম,
ভাইয়া বলল, কারণ ও সাঁতার জানতো না। ওখান থেকে বেঁচে ফেরার কোনো চান্স নেই। না জানি আমার প্রিয় বন্ধুটার লাশ কোন মাছের পেটে চলে গেছে। তোর কষ্ট আর আমি দেখতে পারছি না। কালকে তোর আইএলটিএস এর রেজাল্ট, স্কলারশিপ পেলে তোকে বাইরে পাঠিয়ে দেব। আমি চাই না আমার একমাত্র বোন সারা জীবন কষ্ট পাক। ভাইয়া, আমি কোথাও যাব না। এবার ভাইয়ার সাথে মাও যোগ দিল। ঘরে ঢুকতে ঢুকতে বলল, তুই যাবি মা? এখানে থাকলে রাফিনের স্মৃতি তোকে তাড়া করে বেড়াবে, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। সবার কথার উপর আমি আর কিছুই বলতে পারলাম না। আসলে ওই মানুষটা আর নেই। মনের ভিতর মিথ্যা আশ্বাস দিয়ে তাকে বাঁচালেও সেজনকে আর ফিরে পাবো না। পরদিন বিধাতাও হয়তো চেয়েছে আমি একটু ভালো থাকি, তাই হয়তো স্কলারশিপটা পেয়ে গেছি। ইউএস স্কলারশিপ পেয়েছি, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু একটা কথা, আমি কি আদৌ রাফিন ভাইকে ভুলে যেতে পারবো? না, কোনোদিন না। আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসা কেউ ভুলে যায় না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে মনে রাখতে চায়। আমিও চাই আমার রাফিনকে মনে রাখতে। তাকে নিয়ে কষ্ট পেতে চাই না, তার অনুভূতি নিয়ে ভালো থাকতে চাই। আমি আর মালেক আহমেদ বিজনেসটা মিটিংয়ে থেকে ফিরলাম, কিন্তু এসবের কিছুই বুঝি না। আমি পুতুলের মতো চুপচাপ বসেছিলাম সারাক্ষণ। গাড়িতে বসে মালেক আহমেদ বলল, বাবা, আমি একটি কথা ভেবেছি। আমি যতদিন তোমার মা মানে আমার স্ত্রী বেঁচে আছে, আমরা ইউএস শিফট হয়ে যাব। সেখানে তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না। মাহিনের পরিচিত অনেকেই আমি চিনি না, তাদেরকে তোমাকেও চেনাতে পারবো না। এমন অবস্থায় তোমার পরিচয় গোপন রাখাটা পসিবল হবে না। মনে মনে আমিও এটাই চেয়েছিলাম, যে এমন একটা পরিবেশ হোক যেখানে সবাই নতুন থাকুক, যেখানে মাহিন পরিচিত লোকজন না থাকুক। আমি বলার আগেও আঙ্কেল কাজটা করবে ভাবতেই পারিনি। উনি জিজ্ঞেস করলেন, তোমার মতামত কি? আমি নির্দ্বিধায় হ্যাঁ বলে দিলাম। 10 দিন পর দুটা প্লেন ল্যান্ড করলো ইউএসের এয়ারপোর্টে, একটা বাংলাদেশের, একটা সিঙ্গাপুরের। একটাতে আছে মাহিন, রুহি, রাফিন, আরেকটায় রোজা। দেখা যাক নিয়তি কতদূর নিয়ে যায় ওদেরকে। রাফিন ভাইকে বলতে আমি আমেরিকাতে এসেছি, বিষয়টা হাস্যকর। ভালোবাসা কি দেশভিত্তিক হয় নাকি? ভালোবাসা হয় আকাশ সমান। এই বিশাল আকাশের নিচে যেমন সবাইকে থাকতেই হবে, তেমনি আমার আকাশের নিচেও রাফিন ভাই সব সময় থাকবে, আমার অস্তিত্বের মাঝে, আমার হৃদয়ে। রিসেপশনের সিরিয়াল লিখেছে, সবার চেকিং চলছে। লাইনের প্রায় শেষ পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে ধাক্কা অনুভব করলাম। কেউ একজন একটা মেয়ে কোলে করে তাড়াহুড়ো করে চেকিং সেন্টারে আসলো। ধাক্কা দেওয়ায় বলল, সরি সরি, আসলে আমি খেয়াল করিনি, মাফ করবেন। কণ্ঠটা একদম রাফিন ভাইয়ের মতো, কিন্তু চেহারাটা অন্য। কথাটা বলল খুব ব্যস্ততার সাথে, আমার দিকে তাকালোও না। যাই হোক, এতে আমার মাথা ব্যথা নেই। মেয়েটা হয়তো তার ওয়াইফ হবে। আসলেই তো, স্ত্রী অসুস্থ হলে স্বামী ঠিক থাকতে পারে না, তাই হয়তো ভুলে ধাক্কা লেগে গেছে। আমিও আমার মতো লাইন ধরে রাখায় মন দিলাম। তারপরে অনেকক্ষণ পরে লোকটা যখন কিছুটা এগিয়ে গেল, তখন পিছন থেকে মনে হলো রাফিন ভাই, তবে শুধু মুখটাই আলাদা। এটা তো হতেই পারে, শারীরিক গঠন এক হলেই যে মুখ এক হবে এমন কোনো কথা নেই। আমার সিরিয়াল এসে পড়েছে। চেকিং রুমে প্রবেশ করি। প্লেন ল্যান্ড করার পরপরই হঠাৎ করে মিলি অর্থাৎ মাহিনের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল টিমের অপেক্ষা না করে কিছু না ভেবেই ওকে কোলে তুলে দৌড়াতে থাকি। গার্ড জিজ্ঞাসা করলে সমস্ত কিছু খুলে বলি। তারা প্রাইমারি চেকিং করে এবং ইমিগ্রেশন থেকে আমাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। সরি বলে সেখান থেকে বের হয়ে আসি, কিন্তু কেন যেন মনে হলো মেয়েটা রোজা, আমার রোজা। ওর আশেপাশে থাকলেই আমি সব কিছু অনুভব করতে পারি। তাই সবাইকে গাড়িতে তুলে দিয়ে 1 মিনিটের জন্য আবার এয়ারপোর্টের ভেতরে আসলাম মেয়েটাকে দেখার জন্য, যে সে আসলেই রোজা কিনা। কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না। আমিও কত বড় বোকা, রোজা এখানেই বা কিভাবে আসবে। গাড়িতে উঠে ড্রাইভারকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে বললাম, আর মাহিনের বোন মাকে ঠিকানা অনুযায়ী বাসাতে চলে যেতে বললাম। আমি আর মালেক আহমেদ মিলির সাথে গেলাম।
ডাক্তার একটু চেক আপ করে জানালো মেজর কোনো সমস্যা নেই। গর্ভাবস্থা থাকার কারণে একটু এমন হয় মাঝে মাঝে। আমাকে কে বলল? ইয়াং ম্যান, তুমি মনে হয় মেয়েটার হাজবেন্ড। ওর যত্ন নেওয়ার সব দায়িত্ব কিন্তু আমার। বাকিরাও দেখবে, কিন্তু একজন হাজবেন্ড হলো একজন মেয়ের বেস্ট ফ্রেন্ড। তার কাছ থেকে যতটা সাপোর্ট পাওয়া যাবে অন্য কারোর কাছ থেকে পাওয়া যাবে না। বোঝার সুবিধার্থে সমস্ত সংলাপ বাংলায় দেওয়া হলো। তারপরে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এ কেমন নিয়তি, যাকে ভালোবাসি সে কেমন আছে, কোন অবস্থায় আছে কিছুই দেখতে পারছি না, আর একটা অচেনা মানুষকে যত্ন নেওয়ার দায়িত্ব পেয়ে বসে আছি। মিলিয়ার আঙ্কেলকে নিয়ে বাসাতে পৌঁছলাম কিছুক্ষণ পরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। দেশে থাকতে একটা ইউএসের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। ফেসবুকে নাম এলেনা। এখানে আসার কথা আছে। ঘড়ি দেখতে লাগলাম, জানি না কখন আসবে। আমার কাছে এখানকার কোনো সিমও নেই যে ওকে কল দিব। তারপরে 10 মিনিট পর এলিনা চলে আসে। তার সাথে তার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিই। বাইরের দেশ থেকে আসার কারণে 2 দিনের এডুকেশনাল ছুটি পেয়েছি। তারপর থেকে রেগুলার ক্লাস করতে হবে। মনটা ভালো হয়ে গেল যখন জানতে পারলাম এলিনা সেই একই ইনস্টিটিউটে যেখানে আমি অ্যাডমিশন নিয়েছি। 3 দিন পর আজকে থেকে রোজার একাডেমিক কার্যক্রম শুরু। এলিনা আর রোজা রেডি হয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হলো। প্রথমত হঠাৎ এলিনার গাড়িটা বন্ধ হয়ে যায়। রোজা জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড এলি? বুঝতে পারছি না কি হলো, এমন তো আগে কখনো হয়নি। আই এম সো সরি রোজা, আজকে তোমার ফার্স্ট ডে আর আমার জন্য সব কিছু গরমিল হয়ে গেল। মন খারাপ করো না এলি, এসবে তোমার কোনো হাত নেই। তাছাড়া এখনো তো অনেক সময় আছে, কারো কাছে লিফট চাইবো। মনটা ভালো নেই, তাই একটু ড্রাইভারকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। অন্যের স্ত্রীর সেবা আমি করছি। কি অদ্ভুত দুনিয়া। হঠাৎ রাস্তার ভিতর থেকে কেউ হাত উঁচু করে ইশারা করলো গাড়ি থামাবার, কিন্তু ড্রাইভার থামালো না। আমিও খুব একটা গুরুত্ব দিলাম না, কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর মনে হলো এটা তো রোজা ছিল। ড্রাইভার, গাড়ি ঘোরাও জলদি। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে সেই জায়গায় নিয়ে গেল, কিন্তু সেখানে কাউকেই পেলাম না। তবে আমি 100% শিওর ওটা রোজা। আমি চোখ বরাবর ধোকা খেতে পারে না। আই অ্যাম ড্যাম শিওর ওটা আমার রোজা। কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় পাবো তোকে? কিভাবে খুঁজবো তোকে? সব গাড়ি পাস করে যাচ্ছে, কেউ হেল্প করছে না। অবশেষে একটা গাড়ি দাঁড়ালো, তার গাড়িতে উঠে পড়লাম। শেষ পর্যন্ত প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলাম। কোথায় গেলে তুই রোজা? এত কাছে পেয়েও তোকে হারিয়ে ফেললাম। ওটা তুই ছিলি, আমি 100 ভাগ শিওর। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। তখন কেন গাড়িটা রাখতে বললাম না ড্রাইভারকে? নিজের উপরেই রাগ হচ্ছে প্রচণ্ড। আবার মাঝে মাঝে একটা জিনিস খুব ভালো লাগছে যে তুই আমার আশেপাশেই আছিস। বিধাতাও হয়তো এটাই চায়, তুই আর আমি একই জায়গায় চলে এসেছি। এইবার তোকে কাছে পাই, আর অপেক্ষা করতে পারবো না। আমার মনে তোকে ঘিরে যত লুকানো অনুভূতিগুলো আছে সব তোকে জানাবো। আচ্ছা, তোর তখন রিয়াকশনটা কেমন হবে? আমি জানি তুই বলবি তুই আমাকে ভালোবাসিস। তোর ওই টানা টানা মায়াবী চোখ দুটো আমাকে বলে দেয় তোর হৃদয়ের কথা, তোর হৃদয় কুটিরে আমার অবস্থানের কথা। আমি বাড়িতে যাব সেই অপেক্ষায় থাকার মতো ধৈর্য আমার নেই। বাড়ির কন্ট্যাক্ট নাম্বারগুলো মনে নেই। রাব্বির নাম্বারটা মুখস্থ আছে, তবে তার নাম্বারে কল যাচ্ছে না। সৃষ্টিকর্তা কি চাচ্ছে সেটা তিনিই ভালো জানেন। তবে আমি শুধু আমার রোজাকে চাই, সারাটা জনম ধরে চাই, সারাটা মরণ ধরেও চাই। কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম, ভাবলাম হয়তো রোজা আশেপাশেই আছে, কিন্তু তার দেখা মিলল না। তাই ঘন্টাখানেক পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে ক্লাস শেষে অনেকের সাথে বন্ধুত্ব হলো। এলিনার বয়ফ্রেন্ড জর্জ, প্রতিবেশী দেশ ভারতের একজন বান্ধবী পেলাম, নাম রিমা। বেশ বন্ধুত্বসুলভ মেয়েটা। রিমাকে পেয়ে আমি ভীষণ খুশি। বাইরের দেশে বাঙালি পেয়ে খুশি লাগারই কথা। নিজের মাতৃভাষার কথা বলার স্বাদই আলাদা। ক্লাস, ঘোরাফেরা, আড্ডা সবকিছু মিলিয়ে দিনকাল ভালোই চলছিল। কিন্তু হৃদয় কুটিরে সেই মানুষটা কোনোভাবেই মুছে যায়নি। এমনকি তার প্রতি আমার অনুভূতিগুলো এক ফোঁটাও কমে যায়নি, বরং বেড়েই চলেছে। রাফিন ভাই, তুমি কেন একা চলে গেলে? তোমার রোজাকে কেন তুমি নিয়ে না ফেরার দেশে পাড়ি দিলে?
কেন আমার কলিজাটা খা খা করে বলতে পারো? এমন কি হতে পারে না যে কোনো একদিন তুমি এসে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলবে, আমি চলে এসেছি রোজা, আর কোনোদিন তোর কাছ থেকে দূরে যাব না। আমার বুকের ভিতর তোকে বন্দি করে রাখবো আজীবনের জন্য, যেখান থেকে কেউ তোকে বের করে নিয়ে যেতে পারবে না। না তুই নিজে বের হতে পারবি, না আমি তোকে কোনো দিন বের করতে পারবো। সারা জীবন থাকবি আমার হৃদয়ে। এভাবে কেটে গেল 3 মাস। 3 মাস পর প্রতিদিন সারা শহরে রোজাকে খুঁজে বেরিয়েছি, কোথাও খুঁজে পাইনি। রোজাকে দেখা আমার চোখের ভ্রম হতে পারে না। আমি সব সত্যি রেখেছি। আমার চোখ ধোকা খেলেও মন ধোকা খেতে পারে না। চোখের থেকে তোকে মন দিয়ে বেশি অনুভব করেছি, তাই আমি এত শিওর তুই এখানেই আছিস। এই 3 মাসে অনেক কিছুই বদলে গেছে। মানে মালেক আহমদের মা মারা গেছেন। উনি যেদিন মারা যান, কেন যেন মনে হচ্ছিল আমার বুক ফেটে কান্না আসছে। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যেন আমি সেদিন নিজের মাকেই হারিয়েছিলাম। মনে হয়নি আমি একটা অভিনয় জগতে আছি, যেখানে কেউ আমার আপন না। কিন্তু তার মারা যাওয়ার দিন ভীষণ কেঁদেছিলাম। হয়তো মিথ্যা অভিনয় করতে করতে তাকে সত্যিকারের মা বানিয়ে ফেলেছিলাম। রাইমাকে বোন, আর মালিক আহমেদকে বাবা, আর মিলি না, তাকে নিয়ে কিছুই ভাবিনি না, সে আমাকেও হতে পেরেছে। মা মারা যাওয়ার পর থেকে তাকে আর আমার আশেপাশে দেখি না। আর রাতের ঘুম বরাবরের মতোই আলাদা ঘরে হয়ে থাকে। একদিন বাইরে থেকে এসে দেখলাম মিলি ফ্লোরে পড়ে আছে, আর রক্তে ভেসে যাচ্ছে সমস্ত ফ্লোর। মিলি বলে জোরে চিৎকার করে বলে উঠলাম। মিলি নিভু নিভু চোখে আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে, মাহিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাবুটার যেন কিছু না হয়, তুমি আমার বাবুটাকে দেখো। আমি দ্রুত পায়ে গিয়ে মিলিকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠাই। হাতে আর পায়ে মালিশ করতে থাকি যেন ও জ্ঞান না হারায়। 15 মিনিটের মাথায় হাসপাতালে পৌঁছালাম। মিলির ইমার্জেন্সি ডেলিভারি করা লাগবে। আমি বন্ড পেপারে সাইন দিয়ে দিলাম, কারণ এই অপারেশনে যে কোনো একজনের বাচ্চার চান্স অনেক কম। মিলিকে নিয়ে ওটিতে চলে গেল। যাওয়ার সময় মিলি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চায়। ওর চোখের ভাষা আমি পড়তে পারিনি। ছোট একটা অ্যাক্সিডেন্টে এলিনার হাত কেটে যাই একটু, ওকে নিয়ে হাসপাতালে রওনা দেই। ব্যান্ডেজ শেষে ওয়েটিং রুমে বসে আছি। ডাক্তার ওষুধ লিখে দেবে সেই জন্য। হঠাৎ আমার হাতটা কারো হাতের ভিতর অনুভব করলাম। রোজা ডাক দিল। এটা তো রাফিন ভাই। মুখের দিকে তাকাতেই বিরক্ত হলাম। দূর, এটা তো অন্য একজন, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এক্সকিউজ মি, আমার হাত ধরার সাহস পেলেন কিভাবে আপনি? তারপরে তোর হাত ধরার পারমিশন আমার জন্মান্তরের। আপনি তো বেশ অভদ্র, চেনা নাই জানা নাই একটা মেয়েকে তুই করে সম্বোধন করছেন। মিলকে ওটিতে ঢুকিয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে থাকলাম। হঠাৎ চোখ গেল একটু দূরে বসে থাকা একটা মেয়ের দিকে। সমস্ত সুখ, সমস্ত আনন্দ এসে আমার মনে ভর করলো। আমাকে আর পায় কে? আমার রোজাকে তো পেয়ে গেছি। সময় যেটাই হোক, জায়গা যেটাই হোক, আর সিচুয়েশন যেটাই হোক, আমি আজকে আমার মনের কথা তোকে বলেই ছাড়বো। আমি ওর সামনে গেলাম, কিন্তু ও আমাকে খেয়াল করেনি, একটু অন্যমনস্ক হয়ে বসে আছে। সামনে গিয়ে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। আপনি তো বেশ অভদ্র, চেনা নাই জানা নাই একটা মেয়েকে তুই তোকারি করছেন, আবার তার হাতও ধরেছেন। আর কি বলেন একটু আগে? আমার হাত ধরার পারমিশন আপনার জন্মান্তরের। এই পারমিশনটা আপনাকে কে দিয়েছে? নাকি রাতের ঘুমের ঘরে স্বপ্ন দেখে এসে হাত ধরেছেন? গার্ডকে ডেকে এখনই আপনাকে পিটুনি খাওয়াবো কিন্তু। লোকটা হুট করে এসে আমার হাত ধরাতে রাগে সারা দেহ জ্বলে যাচ্ছে। সে আমাকে বলল, তুই একবার আমার চোখের দিকে ভালো করে তাকা, আমার চোখটাই খুঁজে দেখ, আমার চোখের ভাষাটা পড়, অনেক কিছু জানতে পারবি। তোর চোখ যেমন আমাকে তোর মনের কথা বলে, আমার চোখও আমার মনের কথা বলবে। কি আজে বাজে কথা বলছেন? আপনার মাথা সিট হয়ে গেছে হয়তো। হাসপাতালেই আছেন তো, ডাক্তার দেখান। তা না হয় দেখাবো একটু পর। তুই একটু তাকা আমার চোখে দেখে। বুকের ভিতরটা বড্ড জ্বালা করে, সে জ্বালায় আমি দগ্ধ হচ্ছি, সেই জ্বালায় তোকেও জ্বালাতে চাই। আপনার চোখের দিকে আমি কোন দুঃখে তাকাবো? আপনার চোখের ভাষা পড়ার আমার কোনো প্রয়োজন নেই, বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আপনি আপনার রাস্তা মাপুন, আর এসব রোমান্টিক কথা কোনো আমেরিকান মেয়েকে শোনান।
দেশীয় মানুষকে শুনিয়ে লাভ নেই, তারা আপনাদের মতো মানুষের মনের ভাষা আর মুখের ভাষার পার্থক্য খুব ভালোই বুঝতে পারবে। হঠাৎ লোকটা আমার মুখটা দুই হাতের মাঝখানে ধরে রাগিয়ে ভাষায় বলল, ভালো কথা শোনার মানুষ তুই কোনোদিন ছিলি না, আজও নেই। তাকা আমার চোখের দিকে। লোকটার চোখের দিকে তাকানোই যেন আমি থমকে গেলাম। এই চোখ যেন আমার চিরচেনা চোখ। এই চোখ যেন প্রতিদিন তার মনের ভাষা বলা চোখ। এই চোখ যেন রাফিন ভাইয়ের চোখ। হঠাৎ মুখ দিয়ে না চাইতো একটা শব্দ বের হয়ে গেল, রাফিন ভাই। সে বলল, আমি রাফিন, তুই কি চিনতে পেরেছিস আমাকে? আমি যেন কিছুটা ঘোরের ভিতর চলে গেছি। লোকটার চোখ আমার চিরচেনা, কিন্তু মুখখানা চির অচেনা। তাই আমি বললাম, আপনি আমার রাফিন ভাই কোনোভাবেই হতে পারেন না, আপনি অন্য কেউ। উনি মুখটা ছেড়ে দিয়ে আবার আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এতক্ষণ সে আমার মুখে হাত দিয়েছিল, সেটা বুঝতেই পারিনি, যেন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আবার হাত ধরে, কিন্তু তার থেকে যে নিজের হাতটা বের করে আনবো সেই শক্তি যেন আমি হারিয়েছি। রাফিন একে একে সব কথা বলল রোজাকে। রোজাও রাফিনের কথা বিশ্বাস করছিল না, তবে তাদের বিভিন্ন স্মৃতির কথা যখন বলল তখন বিশ্বাস না করে আর পারল না। মনের কষ্টের মেঘ সরে গিয়ে খুশির ঝলক দেখা গেল রোজার চোখে মুখে। কিছু না ভেবেই রোজা রাফিনকে ঝাপড়ে ধরল, হু হু করে কেঁদে দিল রোজা। আমি তোমাকে ভালোবাসি রাফিন ভাই, আমি ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর একা করে কোথাও চলে যেও না। রাফিন ভাবতেই পারেনি রোজা আগেই তার মনের কথা বলবে। সবাই বলে ছেলেরা মনের কথা আগে জানতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা। রোজাই বলে দিল ওর মনের কথা। রাফিন নিজেও রোজাকে জড়িয়ে নিল বুকের মাঝে। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে ছেড়ে কোথাও যাব না। বিধাতা চেয়েছে আমরা এক হই, সেই জন্য হয়তো আমি বেঁচে আছি। প্লেনে বসে আছে রোজা আর রাফিন। রাফিজা রোজার কোলে খেলা করছে। এক বাপ নিজের হাত গালে দিচ্ছে, একবার রোজার হাতের আঙুল নিয়ে খেলা করছে। সেদিন হাসপাতালে মিলিকে বাঁচানো যায়নি, কিন্তু বেঁচে গেছিল মাহিন মিলির ভালোবাসার চিহ্ন। তাদের ভালোবাসা বেঁচে গিয়েছে রাফিজার মাঝে। মালেক আহমেদ রাফিন আর রোজার হাতে নিজের একমাত্র নাতনিকে তুলে দেয়। রাইমা নিজের ভাইজিকে বুকে নিয়ে খুব কেঁদেছিল, কিন্তু এই ভেবেই শান্তি লাগছিল যে রাফিনের মধ্যেও নিজের ভাইকে খুঁজে পেয়েছে। মাঝে মাঝে দেখা করতে যাবে তাদের সাথে। কয়েকদিন পর রাফিন, রোজা আর রাফিজা মালেক আহমেদ আর রাইমার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে ওঠে। প্লেনের গ্লাসের ধারে রোজা বসে আছে। মেঘাচ্ছন্ন আকাশ, মেঘগুলো প্লেনের নিচ দিয়ে উড়ে যাচ্ছে। মাঝে মাঝে দুই মেঘের ধাক্কায় বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘগুলো যেন রোজা আর রাফিন পরস্পরকে কাছে পেয়ে আলোকিত করে দিচ্ছে সবকিছু। আজকে থেকে রোজা মাও হয়ে গেছে। রোজা রাফিনের বিয়ে হবে, সুখের সংসার হবে, ভালো থাকবে আজীবন, ভালো থাকুক আজীবন, একসাথে থাকুক সব ভালোবাসা। কোনোভাবেই যেন ভালোবাসার মানুষগুলো আলাদা না থাকে। সেটা রাফিন রোজার মতো বেঁচে থেকেই হোক, কিংবা মাহিন মিলির মতো মারা গিয়েও হোক। তাহলে তুমি আসবে বলে রাফিজা আক্তার সাথীর লিখিত গল্পটির এখানেই সমাপ্তি হোক। যদি কারো গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই